নমস্কার বন্ধুরা, ডিয়ার বায়োলজি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিনের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন জৈব অণু, অজৈব অণু এবং তাদের কী কী উদাহরণ, বৈশিষ্ট্য এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অজৈব উপাদান বা অজৈব অণু সম্বন্ধে। আমরা আজকে আলোচনা করব অজৈব উপাদান বা ইনঅর্গানিক কম্পোনেন্টস। তাহলে আজকে টপিক শুরু করা যাক। আজকে টপিক অজৈব উপাদান বা ইনঅর্গানিক কম্পোনেন্টস। অজৈব উপাদান আমি আগের দিন বলেছিলাম, অজৈব উপাদান কাকে বলে? যেসব উপাদানের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা খুবই কম সংখ্যায় থাকে বা থাকে না বললেই চলে, সেইগুলো হচ্ছে অজৈব উপাদান। আবার জৈব উপাদানের ক্ষেত্রে কিন্তু কার্বন হাইড্রোজেন সংখ্যা থাকবেই। অজৈব উপাদান থাকতেও পারে বা নাও থাকতে পারে, থাকলেও সে নগণ্য পরিমাণে থাকে। অজৈব উপাদানের কি কি আমরা উদাহরণ বলেছিলাম? জল, অ্যাসিড, ক্ষার, লবণ, গ্যাস প্রভৃতি হচ্ছে অজৈব উপাদানের মধ্যে পড়ে। প্রথমে অজৈব উপাদান হচ্ছে জল। জল কি? জল হচ্ছে জীবের একদম অপরিহার্য উপাদান হচ্ছে জল। জল জীবন তথা প্রাণের একটি অপরিহার্য উপাদান হচ্ছে জল। জীবদেহের ওজনের প্রায় 60 থেকে 80% হচ্ছে এই জল। জলের অপর নাম কি? জীবন। জল ছাড়া কি কোনো প্রাণীকুল বা জীবকুল বাঁচতে পারে? বাঁচতে পারে না। জলের ভূমিকা অপরিসীম। জল কি কি জলে আমাদের জীবদেহে কাজে লাগে? জল কি করে? যেমন উদ্ভিদ ও প্রাণী দেহে কোষের প্রোটোপ্লাজমকে সজীব রাখতে সাহায্য করে। আবার বীজের অঙ্কুরোদ্গমের জন্য জল প্রয়োজন। আবার উদ্ভিদের সালোক সংশ্লেষের একটি অন্যতম উপাদান কি? জল। তাছাড়া জল প্রাণী দেহে কি করে? রক্ত, লসিকাকে এরা কি করে? তরল রেখে বিভিন্ন কোষে খাদ্য পরিবহনে, খাদ্য, অক্সিজেন, হরমোন, বিভিন্ন উৎসেচক হরমোন এইসব ইত্যাদি পরিবহনে সাহায্য করে জল। আবার দেহ থেকে বিভিন্ন বর্জ্য পদার্থকে এরা কি করে? মলমূত্রের সাহায্যে, আবার ঘামের সাহায্যে, ঘর্মের সাহায্যে এরা দেহ থেকে বাইরে নিষ্কাশন করে। তাছাড়াও জল কি করে? জল একটি উত্তম দ্রাবক হিসেবে কাজ করে। জলে সমস্ত কিছু প্রায় দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। কোষের যেমন বিভিন্ন জৈব পদার্থ, অজৈব পদার্থ যারা রয়েছে থাকে, তারা এই জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে জলের বিভিন্ন রকমের ভূমিকা রয়েছে, জলের গুরুত্ব অপরিসীম। তাহলে জল একটি অজৈব উপাদান। জল নেক্সট হচ্ছে অ্যাসিড একটি অজৈব উপাদান। অ্যাসিডের কি বলেছে? অ্যাসিডের সংজ্ঞাতে কি বলেছে? আরহেনিয়াসের আয়নীয় তত্ত্ব অনুযায়ী, সায়েন্টিস্ট আরহেনিয়াস, তিনি একজন সুইডিশ বিজ্ঞানী। আরহেনিয়াস তিনি 1887 বা 1887 খ্রিস্টাব্দে তিনি একটি তত্ত্ব বা থিওরি তিনি একটি আবিষ্কার করেন। সেটি হচ্ছে তড়িৎ বিয়োজনবাদ বা থিওরি অফ ইলেকট্রোলাইটিক ডিসোসিয়েশন। সেটা হচ্ছে 1887 খ্রিস্টাব্দে। সেই তত্ত্ব অনুযায়ী এই আয়নীয় তত্ত্ব বলা হয়। এই আয়নীয় তত্ত্ব অনুযায়ী যেসব হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন হিসাবে H+ আয়ন উৎপন্ন করে বা H3O+ আয়ন, বা একে বলা হয় হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রক্সিনিয়াম আয়ন উৎপন্ন করে, তাদের বলা হয় অ্যাসিড। যেমন HCl একটি হাইড্রোক্লোরিক অ্যাসিড। জলীয় দ্রবণে নিজেই বিয়োজিত হয়ে কি হয়? H+ আয়ন এবং Cl- আয়ন, H+ ক্যাটায়ন, অ্যানায়ন। H+ আয়ন উৎপন্ন করে, নিশ্চয়ই তাহলে অ্যাসিড, যেহেতু বলা আছে H+ আয়ন উৎপন্ন করবে। এবং এই H+ আয়ন আবার জলে স্বাধীনভাবে থাকতে পারে না, এটি রিয়াকশন করবেই, এটা স্বাধীনভাবে থাকতে পারে না। তাই জলের অণুর সঙ্গে H2ওর সঙ্গে এই H+ বিক্রিয়া করে কি উৎপন্ন করে? H3O+ উৎপন্ন করে, বা একে বলা হাইড্রোনিয়াম
হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রক্সিনিয়াম আয়ন উৎপন্ন করে। তাহলে H3+ আয়ন উৎপন্ন হলো, H+ আয়ন উৎপন্ন হলো, তাহলে HCl অ্যাসিড। এটা হচ্ছে অ্যাসিডের সংজ্ঞা। অ্যাসিডের কি কি ধর্ম রয়েছে? অ্যাসিড স্বাদে অম্ল, স্বাদে টক হয় অ্যাসিড। অ্যাসিডের কি জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল বর্ণে, আবার মিথাইল অরেঞ্জের কমলা বর্ণকে লাল বর্ণে পরিণত করে। আচ্ছা, আমি যে বললাম নীল লিটমাস, মিথাইল অরেঞ্জ, এগুলো কি? এগুলো হচ্ছে ইন্ডিকেটর বা নির্দেশক বলা হয়। এদেরকে বলা হয় ইন্ডিকেটর বা নির্দেশক। এই ইন্ডিকেটর বা নির্দেশকের কাজ কি? এরা কি করে? এরা কোনো জলীয় দ্রবণে এরা নিজেদের বর্ণ বা অন্য কিছু পরিবর্তনের সাহায্যে সেই জলীয় দ্রবণটায় কোনো আয়ন বা রাসায়নিক পদার্থের উপস্থিতি এরা নির্দেশ করে। যেমন এখানে একটি দ্রবণ রয়েছে, এটা কিসের দ্রবণ আমরা কি করে বুঝবো? এটা অ্যাসিড না ক্ষার না লবণ? এটা আমরা কি করে বুঝবো? এখানে একটি নীল লিটমাস পেপারকে দিলে, এটা একটি নির্দেশক বলেছি, দিলে সঙ্গে সঙ্গে তার রং চেঞ্জ হয়ে লাল হয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা অ্যাসিডীয় দ্রবণ। যেহেতু নীল লিটমাসকে লাল করে, অ্যাসিডের একটি মেন ধর্ম। তাহলে এগুলো হচ্ছে কাজ কি? ইন্ডিকেটর বা নির্দেশক। আরও রয়েছে ফেনলফথ্যালিন, তাহলে এটা হচ্ছে অ্যাসিড। নেক্সট কি অ্যাসিডের ধর্ম? এরা জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন হিসেবে H+ আয়ন এবং H3O+ আয়ন বা হাইড্রোনিয়াম বা হাইড্রক্সিনিয়াম আয়ন গঠন করে। ক্ষারের সঙ্গে বিক্রিয়া লবণ ও জল উৎপন্ন করে। ক্ষারের সঙ্গে বিক্রিয়া, ক্ষার যেমন একটি এক্সাম্পল হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার NaOH প্লাস HCl অ্যাসিড কি উৎপন্ন করে? লবণ, সোডিয়াম ক্লোরাইড NaCl প্লাস H2O, তাহলে লবণ ও জল, সাধারণ লবণের সঙ্গে NaCl তাহলে উৎপন্ন করে। অ্যাসিড আরও কি করে? অ্যাসিড কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়ায় কি করে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তারপর তীব্র অ্যাসিড জারক প্রকৃতির হয় বা ক্ষয়ধর্মী হয়। যারা তীব্র হয়, আমরা জানবো অ্যাসিডের কি কি শ্রেণী বিভাগ রয়েছে। সেই রকম একটি শ্রেণী বিভাগের মধ্যে পড়ে তীব্র অ্যাসিড হচ্ছে জারক প্রকৃতির বা ক্ষয়ধর্মী হয়। কেন হয় জানবো। তাহলে নেক্সট হচ্ছে অ্যাসিডের শ্রেণী বিভাগ। অ্যাসিড হচ্ছে উৎসের উপর নির্ভর করে অ্যাসিড দুই প্রকার, খনিজ অ্যাসিড, জৈব অ্যাসিড। খনিজ অ্যাসিড নাম দেখেই বোঝা যাচ্ছে কোনো অজৈব বা খনিজ পদার্থ থেকে সৃষ্টি হয়, এরা খনিজ অ্যাসিড। সালফার থেকে সালফিউরিক অ্যাসিড। সাধারণ লবণ সোডিয়াম ক্লোরাইড থেকে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। জৈব অ্যাসিড, জৈব মানে কি? প্রাণী বা উদ্ভিদ, যাদের প্রাণ আছে জৈব। কিছু কার্বন পরমাণুযুক্ত কিছু অ্যাসিড আছে যেগুলো প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যায়, তাদেরকে বলা হয় জৈব অ্যাসিড। পিঁপড়ের ফুলে আছে ফর্মিক অ্যাসিড। লেবু সাইট্রিক অ্যাসিড। দইতে ল্যাকটিক অ্যাসিড প্রভৃতি হচ্ছে, এরা হচ্ছে জৈব অ্যাসিডের উদাহরণ। অ্যাসিডের হচ্ছে এটা উৎস, অ্যাসিড হচ্ছে কোথা থেকে উৎপত্তি হচ্ছে, এই উৎসের উপর নির্ভর করে অ্যাসিড দুই প্রকার, খনিজ অ্যাসিড এবং জৈব অ্যাসিড। আবার তীব্রতার উপর নির্ভর করে আবার অ্যাসিড দুই প্রকার, ওই তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড কি? যেসব অ্যাসিড জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হয়। সম্পূর্ণরূপে H+ আয়নে বিয়োজিত হয় তাদের তীব্র অ্যাসিড বলে। এইসব অ্যাসিড হচ্ছে বেশি ক্ষতিকর, কারণ এদের জলীয় দ্রবণে এরা সম্পূর্ণরূপে ভেঙে যায়। এর ফলে দ্রবণে বেশি সংখ্যক হচ্ছে রিঅ্যাক্টিভ আয়ন উপস্থিত থাকে। তাহলে তারা তো রিয়াকশান করবেই, একে অপরের সঙ্গে রিয়াকশান তো করবে। রিঅ্যাক্টিভ আয়ন যেহেতু উপস্থিত থাকে, তাহলে ওই জন্য এরা বেশি ক্ষতিকর হয়, কারণ এরা সম্পূর্ণরূপে বিয়োজিত, ভেঙে যায় একদম জলীয় দ্রবণে। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড ইত্যাদি হচ্ছে তীব্র অ্যাসিডের উদাহরণ।
তারপর আছে মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড কি, এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, আংশিকভাবে বিয়োজিত হয়, আংশিকভাবে এরা বিয়োজিত হয়। কি উদাহরণ? ফসফরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। এটা হচ্ছে মৃদু অ্যাসিডের উদাহরণ। এটা হচ্ছে অ্যাসিডের শ্রেণী বিভাগ। তাহলে এবার অ্যাসিডের জীবদেহে কি কি ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে জীবদেহে অ্যাসিডের ভূমিকা। জীবদেহে অ্যাসিডের কি কি ভূমিকা রয়েছে? জীবদেহে 1 নম্বর কি কি ভূমিকা রয়েছে? HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর অক্সিন্টিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে খরিত হয়, যা কি করে পাকস্থলীর পিএইচ কমাতে সাহায্য করে। এটি কি করে? নেক্সট হচ্ছে এটি নিষ্ক্রিয় পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তর করে। যেহেতু এই পেপসিন হচ্ছে অ্যাসিড মাধ্যমে বেশি সক্রিয়, আবার অন্যদিকে ট্রিপসিন আবার ক্ষারীয় মাধ্যমে বেশি সক্রিয় হয়। তাহলে পেপসিন নিষ্ক্রিয় পেপসিনোজেনকে পেপসিনে রূপান্তরিত করে, এর ফলে কি হয়? প্রোটিন বিপাকে সাহায্য করে। দেহের মধ্যে খাদ্যের মাধ্যমে যে গৃহীত বিভিন্ন ব্যাকটেরিয়া, আমরা অজান্তেই খাদ্যের মাধ্যমে বিভিন্ন ব্যাকটেরিয়াকে আমরা খেয়ে নিই বিভিন্ন কিছু, সেটাকে ধ্বংস করে এই অ্যাসিড করে। তারপর কি রক্ত মধ্যস্থ পিএইচ এর ভারসাম্য বজায় রাখে। কোনো কারণে যদি ক্ষারের মাত্রা দেহে বেড়ে যায়, ক্ষারের মাত্রা বেড়ে গেলে অ্যাসিড কি করে? সেই ক্ষারের মাত্রাকে কমিয়ে দিয়ে রক্তের মধ্যে ভারসাম্য রক্ষা করে। ক্ষারের মাত্রা বেড়ে গেলে ক্ষারকে প্রশমিত করে এবং ভারসাম্য রক্ষা করে। নেক্সট হচ্ছে পেশিকে অক্সিজেন যোগান দিতে ব্যবহৃত হয়। পেশিকে মাইটোকন্ড্রিয়াতে শক্তি যোগাতে কি হয়? ল্যাকটিক অ্যাসিড ব্যবহৃত হয়। বিভিন্ন জৈব রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ করে। বিভিন্ন রকম অ্যাসিডের ফাংশন আছে, বিভিন্ন রকম ভূমিকা রয়েছে জীবদেহের ওপর অ্যাসিডের ভূমিকা। নেক্সট হচ্ছে ক্ষার ঠিক অ্যাসিডের ঠিক উল্টো কাজ করে। কোনো কারণে দেহের মধ্যে যদি অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, তখন ক্ষার কি করে? ক্ষারের মাত্রা বাড়িয়ে দিয়ে অ্যাসিড ও ক্ষারের মধ্যে ব্যালেন্স হয়, তারা নিউট্রাল করে, প্রশমিত হয়। তাহলে ক্ষার হচ্ছে অ্যাসিডের ঠিক অপোজিট। আমরা কোনো কারণে আমাদের বদহজম হয়ে গেলে, বললাম অ্যাসিড হয়ে গেছে, তখন আমরা কি করি? সঙ্গে সঙ্গে অ্যান্টাসিড খেয়ে নিই, মেডিসিন খেয়ে নিই অ্যান্টাসিড। এই অ্যান্টাসিড হচ্ছে এক ধরনের ক্ষার বা ক্ষারক জাতীয় পদার্থ। তাহলে ক্ষার কাকে বলে? ক্ষার হচ্ছে সায়েন্টিস্ট আরহেনিয়াসের মতানুসারে যেসব যৌগ সাধারণত কি বলা হচ্ছে? ধাতব হাইড্রোক্সাইড, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, OH গ্রুপ থাকবে, ধাতব হাইড্রোক্সাইড বলা হয়। হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে আয়নিত হয়ে বিয়োজিত হয়ে তারা ভেঙে যাবে, জলীয় দ্রবণে ভেঙে যাবে, আয়নিত হয়ে কি করে? অ্যানায়ন হিসেবে শুধুমাত্র হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। অ্যাসিড কি ক্যাটায়ন হিসেবে কি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, H+, কিন্তু ক্ষার হচ্ছে OH- উৎপন্ন করবে। সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম প্লাস OH-, Na+ OH-, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড Ca2+ OH- ইত্যাদি হচ্ছে এটা ক্ষার। ক্ষারের ধর্ম কি? ক্ষারীয় দ্রবণ হচ্ছে পিচ্ছিল টাইপের হয়। ক্ষারকে বা জলীয় দ্রবণ কি করে? লাল লিটমাসকে নীল বর্ণে পরিণত করে। এই যে এটা হচ্ছে ক্ষারীয় জলীয় দ্রবণ। এখানে লাল লিটমাস পেপার ডোবালে কি সঙ্গে সঙ্গে তার বর্ণ আবার নীল হয়ে যায়। এই থেকে এটা হচ্ছে কি? ইন্ডিকেটর। আমি আগেই বলেছিলাম লাল লিটমাস পেপার, ফেনোলফথেলিন, মিথাইল অরেঞ্জ, এরা হচ্ছে ইন্ডিকেটর বা নির্দেশকের কাজ করে। তাহলে ক্ষারের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল বর্ণে, ফেনোলফথেলিনকে লালচে বেগুনি বর্ণে, মিথাইল অরেঞ্জের কমলা বর্ণকে আবার হলুদ বর্ণে পরিণত করে। এই থেকে এরা বোঝা যায় দ্রবণটা ক্ষারীয় না অ্যাসিড না অন্য কিছু। তারপরে কি জলীয় দ্রবণে ক্ষার আয়নিত হয়ে অ্যানায়ন হিসেবে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। ক্ষার আবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে। আমি উদাহরণটা আগে বলেছি। তড়িৎ পরিবহনে সক্ষম হয়। ক্ষারের জলীয় দ্রবণে তড়িৎ পরিবাহিত হতে পারে, তাই ক্ষার হচ্ছে তড়িৎ পরিবহনে সক্ষম হয়। ক্ষারের আবার
প্রকারভেদ শ্রেণীবিভাগ কি? তীব্র ক্ষার, মৃদু ক্ষার। যেসব ক্ষার জলীয় দ্রবণে বেশি পরিমাণে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে, জলীয় দ্রবণে হচ্ছে সম্পূর্ণরূপে এরা বিয়োজিত হয়ে বেশি পরিমাণ OH মাইনাস উৎপন্ন করবে, সেটা হচ্ছে তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড। কিন্তু মৃদু ক্ষারের ক্ষেত্রে কম পরিমাণে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করবে জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে। উদাহরণ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। ক্ষারের ভূমিকা কি? ক্ষার কি অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে ক্ষার কি করে? সেই দ্রবণকে দেহের মধ্যে প্রশমিত করে। বিভিন্ন জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, রক্ত মধ্যস্থ পিএইচ ভারসাম্য নিয়ন্ত্রণ করে। বিভিন্ন উৎসেচক যেমন ট্রিপসিন ক্ষারীয় মাধ্যমে ভালো কাজ করে। অন্যদিকে পেপসিন আবার কি অ্যাসিডিক মাধ্যমে বেশি ভালো কাজ করে। ট্রিপসিন আবার কি ক্ষারীয় মাধ্যমে বেশি কাজ করে। এই হচ্ছে জীবদেহে ক্ষারের ভূমিকা। নেক্সট দেখি, নেক্সট হচ্ছে লবণ। নেক্সট আরেকটি হচ্ছে লবণ। লবণ কি? লবণ কাকে বলে? লবণের সংজ্ঞা কি বলা হয়েছে? অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু। অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু মানে কথার অর্থ কি? প্রতিস্থাপন কথার অর্থ কি? ধরি উদাহরণ H2SO4 সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন পরমাণুকে যদি সরিয়ে নিই বা অপসারিত করে নিই, এই জায়গাটা ফিল আপ করার জন্য কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক, এই ধাতু জিঙ্ক কি ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা কি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়। হাইড্রোজেনকে যদি সরিয়ে নিই বা অপসারিত হয়, এই জায়গা ফিল আপ করার জন্য কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক এখানে এসে বিক্রিয়া করে এবং নতুন একটি যৌগ তৈরি করে। যেমন H2SO4 এই হাইড্রোজেনের কাছে কি জিঙ্ক এসে করে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট কি লবণ, এটি উদাহরণ। তাহলে কি অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়। এই হাইড্রোজেন পরমাণু যদি সম্পূর্ণরূপে অপসারিত হয় তাহলে হচ্ছে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত, বা যদি সম্পূর্ণরূপে না হয় সেটা হচ্ছে আংশিক প্রতিস্থাপন। প্রতিস্থাপন কথার অর্থ হচ্ছে অন্য কোনো কিছু এসে স্থাপিত হওয়া। হাইড্রোজেনের জায়গায় জিঙ্ক এসে জিঙ্ক সালফেট তৈরি করলো। HCl প্লাস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কি করে? অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস জল, এটা অ্যামোনিয়াম ক্লোরাইড একটি লবণ, জিঙ্ক সালফেট লবণ। আচ্ছা, লবণের উদাহরণ। অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে বলা হয় লবণ। লবণের কি কি শ্রেণীবিভাগ রয়েছে? সমিত লবণ বা নর্মাল সল্ট বলা হয়। কোনো অ্যাসিডের অণুতে যদি প্রতিস্থাপনযোগ্য সকল হাইড্রোজেন পরমাণু মানে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হবে। HCl প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে ধাতু বা ধাতুধর্মী মূলক, সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হবে, আংশিকের কোনো প্রশ্নই নেই। তাই সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন হবে তাকে বলা হয় সমিত লবণ বা নর্মাল সল্ট। HCl হাইড্রোজেনের জায়গায় সোডিয়াম এসে কি করে নর্মাল লবণ বা সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। তোমার হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট ইত্যাদি রয়েছে সমিত লবণ বা নর্মাল সল্ট বলা হয়। HCl প্লাস NaOH, NaCl প্লাস H2O। নেক্সট হচ্ছে অ্যাসিডিক লবণ বা বাইসল্টও বলা হয়। অ্যাসিডিক লবণ বা বাইসল্ট বলছে কি বলেছে? বহু ক্ষারিক অ্যাসিডের অণুতে উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিক প্রতিস্থাপিত হলে যে লবণ উৎপন্ন করে তাকে বলা হয় অ্যাসিডিক লবণ বা বাইসল্ট। বহু ক্ষারিক অ্যাসিড কথার অর্থ কি? বহু ক্ষারিক অ্যাসিডের ক্ষেত্রে একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকবে এবং সেই একাধিক হাইড্রোজেন পরমাণু কি করবে? জলীয় দ্রবণে বিয়োজিত হবে, ভেঙে যাবে এবং H+ আয়ন উৎপন্ন করবে, H+ ক্যাটায়ন উৎপন্ন করবে জলীয় দ্রবণে, একাধিক প্রোটন দান করবে। H2SO4 হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড কথার অর্থ হচ্ছে এটা হচ্ছে হাইড্রোজেনের সংখ্যা দুটো, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে দুটি,
কারণ এ দুটি হাইড্রোজেন পরমাণু দান করতে পারে, তাই এটা হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড। একের বেশি হচ্ছে অনেক হলে বহু ক্ষারীয়, এটি যেহেতু দুটি আছে তাই হচ্ছে দ্বিক্ষারীয় অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এ কি করেছে, সোডিয়াম হাইড্রক্সাইড তাহলে বহু ক্ষারিক অ্যাসিডের অণুতে এই যে দ্বিক্ষারিক অ্যাসিড যেমন উপস্থিত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, এই দুটি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা, সোডিয়াম হাইড্রক্সাইড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এটা কি কিন্তু আংশিক প্রতিস্থাপিত, এটি সম্পূর্ণরূপে নয়। আংশিক প্রতিস্থাপিত হওয়ার জন্য এটা কি হয়েছে, সোডিয়াম বাইসালফেট এইচ এখনো আছে, সম্পূর্ণরূপে হয়নি। সম্পূর্ণ হলে হয়ে যেত সোডিয়াম সালফেট, এইচের কোনো প্রশ্নই থাকতো না, কিন্তু সোডিয়াম সালফেট, কিন্তু এটি আংশিক প্রতিস্থাপিত, তাই বলা হচ্ছে সোডিয়াম বাইসালফেট হাইড্রোজেন আছে। আংশিক প্রতিস্থাপিত হয়ে যে লবণ হয় তাকে হচ্ছে অ্যাসিডিক লবণ বলা হয় বা বাইসল্ট বলা হয়। নেক্সট হচ্ছে ক্ষারকীয় লবণ। ক্ষারক আমরা এতক্ষণ পড়েছিলাম কি ক্ষার, কিন্তু এখানে হচ্ছে ক্ষারকীয় লবণ। ক্ষার এবং ক্ষারক কিন্তু এক নয়, আমাদের ব্যাপারটা বুঝতে হবে। ক্ষার এবং ক্ষারক কিন্তু এক নয়। আমরা সমস্ত ক্ষার, যেসব ক্ষার জাতীয় পদার্থ রয়েছে সেসব ক্ষার জাতীয় পদার্থকে ক্ষারক বলতে পারি, কিন্তু সমস্ত এই ক্ষারক কিন্তু ক্ষার নয়। আবার বলছি, যেসব ক্ষার জাতীয় পদার্থ রয়েছে ক্ষার জাতীয় পদার্থকে ক্ষারক বলা যায়, কিন্তু সমস্ত ক্ষারক কিন্তু ক্ষার নয়। কেন নয়? যেসব ক্ষারক কি করে, জলীয় দ্রবণে জলে দ্রবীভূত হয় এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, তাকে কি বলা হয়, ক্ষার বলা হয়। ক্ষার আমরা যেটা আগেই পড়লাম। আর ক্ষারক কি, ক্ষারক হচ্ছে যেসব ধাতব হাইড্রক্সাইড বা ধাতব অক্সাইড, যেমন কপার হাইড্রক্সাইড, হাইড্রক্সিল গ্রুপ আছে, ধাতব হাইড্রক্সাইড বা ধাতব অক্সাইড গ্রুপ কি করে, জলে দ্রবীভূত হবে না এবং জলীয় দ্রবণে বিয়োজিত হবে না, কোনো হাইড্রক্সিল আয়নও উৎপন্ন হবে না, তাকে বলা হয় ক্ষারক। ক্ষারক কোনো হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে না, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে না। তাহলে কি বলতে পারি, সমস্ত ক্ষার জাতীয় পদার্থ হচ্ছে ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়। তাহলে এটা হচ্ছে ক্ষারকীয় লবণ, ক্ষারক বলা হচ্ছে। বলছে কোনো ক্ষারকের অণুতে উপস্থিত হাইড্রক্সিল মূলক, এটা হচ্ছে ক্ষারক, কপার হাইড্রক্সাইড, এই হাইড্রক্সিল মূলক কোনো অধাতব মূলক দ্বারা, সালফিউরিক অ্যাসিড নিশ্চয় ধাতু নয়, অধাতব মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হলে, সম্পূর্ণরূপে নয়, আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন হয় তাকে ক্ষারকীয় লবণ বলা হয়। আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে এটা কি হচ্ছে, বেসিক কপার সালফেট, এখানে ক্ষারক গ্রুপ থাকবেই, OH গ্রুপ থাকবেই, শুধু কপার সালফেট নয়, এটা বেসিক কপার সালফেট, ক্ষারক গ্রুপ থাকবে, বেসিক কপার সালফেট উৎপন্ন হয়, তাকে বলা হচ্ছে ক্ষারকীয় লবণ। জীবদেহে লবণের ভূমিকা কি? জীবদেহে লবণও অ্যাসিড ক্ষারের মতোই সাম্যতা, রক্তের পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে, পেশি সঞ্চালন, হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, তারপর কি স্নায়বিক বার্তা নিয়ন্ত্রণ করে, অ্যাসিডকে প্রশমিত করে, বিভিন্ন রকম এদের জীবদেহে লবণের ভূমিকা রয়েছে। এটা হচ্ছে লবণ। তাহলে আমরা বিভিন্ন আজকের অজৈব অণুগুলো সম্বন্ধে, অ্যাসিড, ক্ষার, লবণ সম্বন্ধে জানলাম। আজ এই পর্যন্তই। নমস্কার।